ঘরের দরজাটা বন্ধ করে বসুন, কারণ আজ কিছু গোপন কথা শোনাতে চলেছি, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি, আর সম্ভবত শোনা উচিত নয়। ভলিউমটা একটু কমিয়ে নিন, চারপাশে কেউ আছে কিনা একবার দেখে নিন। আমার গল্পটা ঠিক তেমনই, যা শুনতে হয়তো আপনার মন চাইবে, কিন্তু সমাজের চোখে তা ঘোর অপরাধ। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। আমার নাম অনামিকা। আমি জানি আপনারা আমাকে হয়তো সবসময়ই হাসি খুশি দেখেন, কিন্তু আমার হাসির আড়ালে লুকিয়ে আছে এমন এক গল্প যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। আমার এই যে শরীরটা দেখছেন, শাড়ির ভাঁজে যা সামান্য ঢেকে আছে, সেই ভাঁজের আড়ালেই রয়েছে হাজারো অব্যক্ত কথা। আজ আমি যে হালকা বেগুনি রঙের ঢাকায় শাড়িটা পরেছি, তার নরম স্পর্শ যেন আমার ভেতরের অনুভূতিগুলোকেই আরও বেশি করে জাগিয়ে তুলছে। লম্বা বেনুনিটা যখন পিঠের ওপর দিয়ে পড়ে থাকে, তখন মনে হয় যেন অজান্তেই আমার গোপন স্বপ্নগুলোকেও কেউ দেখতে পাচ্ছে। সবাই হয়তো আমাকে এক শান্ত ঘরোয়া বউ হিসেবেই জানে, কিন্তু আমার মন আর শরীর, তারা যেন এক অন্য জগতে বসবাস করে। আমার চোখের কোণায় হয়তো সেই গোপন আকর্ষণের ছায়া দেখতে পাচ্ছেন। এই গল্পটা শুধু আমার একার নয়, এটা হাজারো নারীর অব্যক্ত অনুভূতির প্রতিচ্ছবি। যদি আমার এই স্বীকারোক্তি আপনার ভালো লাগে, যদি মনে হয় আমার কথাগুলো আপনার মনে দাগ কাটছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সমর্থন আমাকে আরও এমন অনেক কথা বলার সাহস যোগাবে। আমার বিয়ের পর যখন অর্ণবদার সাথে আমি এই বাড়িতে এলাম, তখন আমার পৃথিবীটা ছোট হয়ে গিয়েছিল, কিন্তু নতুন এক রঙে রাঙানো হয়েছিল বটে। ছোট থেকেই আমি একটু লাজুক ছিলাম, নিজের ইচ্ছেগুলো মনেই পুষে রাখতাম। অর্ণবদার সাথে আমার বিয়েটা ছিল পুরোপুরি পারিবারিক, যেমনটা আমাদের সমাজে হয়ে থাকে। উনি ভালো মানুষ, সংসারী, কিন্তু কেমন যেন একটা শূন্যতা ছিল আমার মনে। সেই শূন্যতাটা ঠিক কিসের তখন বুঝিনি। হয়তো মনের গভীরে এক অস্থিরতা, এক অজানা আকাঙ্ক্ষা। এই বাড়ির সবাই আমাকে প্রথম থেকেই খুব ভালোবাসত। শাশুড়ি মা, শ্বশুর মশাই, অর্ণবদা, আর তারপর ছিল অয়ন, অর্ণবদার ছোট ভাই, আমার দেবর। বয়সে অর্ণবদার থেকে বছর 5 ছোট। অয়ন তখন সবে কলেজের গণ্ডি পেরিয়েছে, পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে। প্রথম দিকে ও খুব চুপচাপ থাকত, আমার সামনে বিশেষ আসত না। আমিও ওকে ছোট ভাইয়ের মতোই দেখতাম। মাঝে মাঝে যখন চা দিতে যেতাম ওর ঘরে, দেখতাম ও বইতে মুখ গুজে আছে, যেন আমাকে দেখতেও পাচ্ছে না। কিন্তু ওর চোখ দুটো, সেগুলো মাঝে মাঝে চুরি করে আমার দিকে চাইত, যা আমার চোখ এড়াত না। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করত, যেমনটা একটা ছোট ভাইয়ের প্রতি থাকে। ধীরে ধীরে সেই ভালো লাগাটা অন্যরকম হতে শুরু করল। অর্ণবদা তো কাজের সূত্রে প্রায়ই শহরের বাইরে থাকতেন। বাড়িতে আমি আর শাশুড়ি মা আর অয়ন। শাশুড়ি মা নিজের কাজে ব্যস্ত থাকতেন, আর অয়ন সারাটা দিন বাড়িতেই থাকত, চাকরির জন্য চেষ্টা করত। আমার সময় কাটত ওর সাথে কথা বলে, কখনো ওর পড়াশোনা নিয়ে, কখনো বাড়ির টুকিটাকি কাজ নিয়ে। অয়ন খুব মন দিয়ে আমার কথা শুনত। অর্ণববার সাথে আমার কথা বলার সুযোগ হলেও গভীর কোনো বিষয়ে কথা বলার মতো পরিবেশ তৈরি হতো না। কিন্তু অয়ন ছিল অন্যরকম। ও আমার ছোট ছোট মন খারাপগুলোকেও বুঝত, যা হয়তো অর্ণবদার চোখে পড়ত না। একদিন রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল, চারিদিকে নিকষ অন্ধকার। আমি বারান্দায় বসেছিলাম, মনে এক অজানা ভয় আর একাকিত্ব। অয়ন আমার পাশে এসে বসল, নিঃশব্দে। ওর হাতের স্পর্শ আমার হাতে লেগেছিল, একদম অজান্তেই। সেই এক মুহূর্তের স্পর্শ যেন আমার শরীর আর মনে এক বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দিল। আমি চমকে গিয়েছিলাম, ও যেন কিছুই দেখেনি এমন ভান করে বসেছিল। সেই দিনই প্রথম অনুভব করলাম, এই সম্পর্কটা হয়তো আর স্রেফ দেবর ভাবির মধ্যে নেই। একটা গভীর টান, একটা নিষিদ্ধ আকর্ষণ যেন আমার অস্তিত্বে সাড়া দিচ্ছে। এরপর থেকে অয়নের উপস্থিতি আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করল। আমার রান্নাঘরে কাজ করার সময় ও চুপি চুপি এসে দাঁড়াতো, শুধু আমার কথা শোনার জন্য। আমি যখন চুল আঁচড়াতাম, ও আর চোখে দেখত, আর আমার কানে ওর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পেতাম। এই নীরবতা, এই অব্যক্ত অনুভূতিগুলো আমার ভেতরে এক অস্থিরতা তৈরি করত। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে এসব ভুল, এসব পাপ, কিন্তু মন যে মানছিল না। মাঝে মাঝে আমি যখন অন্যমনস্ক থাকতাম, তখন অয়ন এসে আমার কানের কাছে ফিসফিস করে বলতো, ভাবি, কি ভাবছো? ওর সেই ফিসফিসানিতে আমার সমস্ত শরীর যেন কাটা দিয়ে উঠত।
ওর শরীরের গন্ধ, ওর উষ্ণতা আমাকে আচ্ছন্ন করে ফেলত। একবার আমি রান্নাঘর থেকে পড়ে গিয়েছিলাম। সেদিন অর্ণবদা বাড়িতে ছিলেন না, শাশুড়িমাও গ্রামের বাড়িতে গিয়েছিলেন। অয়নই আমাকে ধরে তুলেছিল, আমার হাত ধরেছিল শক্ত করে। ওর হাতের স্পর্শে আমি যেন এক নতুন জগতের সন্ধান পেয়েছিলাম। ব্যথাটা কমে গিয়ে এক অদ্ভুত আনন্দ অনুভব করছিলাম। ওর চোখে সেই মুহূর্তে আমি এক অন্যরকম চাউনি দেখেছিলাম। সেখানে শুধু উদ্বেগ ছিল না, ছিল এক গভীর আবেগ যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি ওর চোখে চোখ রেখেছিলাম, আর মনে হয়েছিল যেন সময়ের চাকা থেমে গেছে। সেদিনের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীরে যেতে শুরু করল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন অয়ন আমার ঘরে আসত, প্রথমে শুধু কথা বলতে। আমার জীবনের স্বপ্ন, আমার অপূর্ণতা, অর্ণবদার সাথে আমার সম্পর্কের ফাটল সব শুনত মন দিয়ে। ও আমাকে বুঝত, অনুভব করত। ধীরে ধীরে কথা বলার ধরন বদলে গেল, স্পর্শগুলো গভীর হল, ইঙ্গিতগুলো স্পষ্ট হল। ও আমার চুল ছুঁয়ে দিত, আমার কানের কাছে মুখ এনে আলতো করে বলতো, ভাবি, তোমাকে এত সুন্দর লাগে। এইটুকুতেই আমার শরীর শিউরে উঠত। আমি জানতাম এটা ভুল, কিন্তু এই একাকিত্ব আর অপ্রাপ্তি আমাকে ওর দিকে আরও বেশি ঠেলে দিচ্ছিল। অর্ণবদা যেদিন ফিরতেন, সেদিন অয়নকে দেখতাম কেমন যেন অস্থির হয়ে উঠত। আমি নিজেও এক অস্বস্তিতে ভুগতাম। দুই ভাইয়ের মাঝখানে আমি এক গভীর লুকানো সত্য নিয়ে বসবাস করতাম। আমার হাসি, আমার কথা সব কিছুই তখন সাজানো মনে হতো। অয়ন যখন আমার দিকে তাকাতো, তখন ওর চোখে দেখতাম এক আকুতি যা আমাকে দুর্বল করে দিত। একদিন রাতে যখন অর্ণবদা ঘুমিয়ে পড়েছিলেন, তখন আমার মোবাইল ফোনে একটা মেসেজ এলো, অয়ন, ঘুম আসছে না, তোমার কথা খুব মনে পড়ছে। আমার বুকটা থক করে উঠল। এটা চরম বিপদ। আমি উত্তর দিতে চাইছিলাম না, কিন্তু আঙুলগুলো যেন নিজের ইচ্ছায় টাইপ করে দিল, আমারও না। তারপর থেকে এটা আমাদের নিত্যদিনের অভ্যাস হয়ে গেল। রাতের অন্ধকারে মোবাইলে চলে গোপন আলাপ, যেখানে শব্দের ছাঁচে লুকিয়ে থাকত নিষিদ্ধ ভালোবাসার গভীরতা। একদিন রাতে হঠাৎ অয়ন আমার ঘরে এলো, নিঃশব্দে। অর্ণবদা গভীর ঘুমে আচ্ছন্ন। অয়নের চোখে ছিল গভীর আবেগ, এক তীব্র আকাঙ্ক্ষা। ও আমার সামনে এসে দাঁড়ালো, কোনো কথা না বলে। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করছিলাম। আমার হৃৎস্পন্দন দ্রুততর হচ্ছিল। ও আস্তে করে আমার হাত ধরেছিল। ওর হাতের স্পর্শে আমার পুরো শরীর যেন কাঁপছিল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। ওর চোখে এক অমোঘ আকর্ষণ ছিল, যা আমাকে টেনে নিয়ে যাচ্ছিল এক নিষিদ্ধ গভীরে। সে রাতে আমি নিজেকে সম্পূর্ণভাবে ওর কাছে সঁপে দিয়েছিলাম, শুধু শরীর নয়, মন থেকেও। এক তীব্র অনুশোচনা আর ভয় আমাকে কুড়ে খাচ্ছিল, কিন্তু এক অন্যরকম ভালো লাগাও আমাকে গ্রাস করে ফেলেছিল। এই ঘটনাগুলো আমাদের দুজনের জীবনে এক নতুন মোড় নিয়ে এলো। অয়ন আরও বেশি করে আমার প্রতি নির্ভরশীল হয়ে পড়ল। ও আমাকে ছাড়া যেন এক মুহূর্তও থাকতে পারত না। ওর প্রতিটি চাহনি, প্রতিটি স্পর্শে যেন এক অধিকার বোধ ফুটে উঠত। আমি নিজেকে এক অদৃশ্য জালে জড়িয়ে ফেলেছিলাম। সমাজ, পরিবার, মূল্যবোধ সব যেন আমার সামনে অর্থহীন মনে হচ্ছিল। কিন্তু মনের গভীরে এক ভয় সবসময় কাজ করত, কখন এই গোপন সম্পর্কটা সকলের সামনে চলে আসবে। অয়নও এই গোপনতার সুযোগ নিত, আমাকে হারানোর ভয় আর এই সম্পর্কটা ফাঁস হয়ে যাওয়ার ভয়। এই দুটো জিনিসও যেন এক সূক্ষ্মভাবে ব্যবহার করত। ভাবি, তুমি যদি আমার থেকে দূরে যাও, তাহলে আমি মরে যাব, আর যদি কাউকে কিছু বলো, তাহলে আমি সব ফাঁস করে দেব। ও আমাকে সরাসরি হুমকে দিত না, কিন্তু ওর কথার মধ্যে এমন একটা সুর থাকত যা আমাকে বাধ্য করত ওর সাথে থাকতে। এই অনুভূতিটা ঠিক ভালোবাসার মতো ছিল না, ছিল এক অদ্ভুত বন্ধন, যেখানে ভয় আর আকর্ষণ একে অপরের সঙ্গে মিশে গিয়েছিল। আমার হাসি তখন আরও কৃত্রিম হয়ে গিয়েছিল। আমি আয়নায় নিজেকে দেখতাম আর ভাবতাম, এই যে নারীটা, সে কি আদৌ সুখী, নাকি এক চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। অর্ণব তার নিজের মতো করে তার কাজ করে যেতেন, আর আমি দিনের পর দিন এক মিথ্যা জীবনের আড়ালে লুকিয়ে থাকতাম। আমার প্রতি অয়নের টান যত বাড়ছিল, ততই যেন আমি নিজেকে আরও বেশি করে একা অনুভব করছিলাম, কারণ আমি জানতাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। এটা শুধু এক নিষিদ্ধ খেলা, যা আমাকে প্রতিদিন তিলে তিলে শেষ করে দিচ্ছে। দিনের পর দিন এই লুকোচুরি খেলতে খেলতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রতি মুহূর্তে মনে হতো, এই বুঝি সব কিছু প্রকাশ হয়ে যাবে। অয়নের প্রতি একটা টান থাকলেও
তার থেকেও বেশি ছিল এক অসীম ভয় আর আত্মগ্লানি। আমার ভেতরের মানুষটা যেন মরে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কের পরিণতি কেবল ধ্বংস। একদিন রাতের অন্ধকারে যখন অয়ন আবার আমার ঘরে এলো, আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। ওর চোখে তখন সেই পুরনো আকুতি আর অধিকারবোধ। আমি সেদিন ওর হাতটা ধরেছিলাম, কিন্তু এবার আর ভালোবাসার টানে নয়, বরং এক দৃঢ় সংকল্প নিয়ে। আমি ওকে শান্তভাবে বলেছিলাম, অয়ন, এটা আর চলতে পারে না। আমাদের দুজনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তুমি আমার দেবর, অর্ণব তার ভাই। এই সম্পর্কটা ভুল, পাপ। আমি আর পারছি না। আমার কথা শুনে অয়ন প্রথমে অবাক হয়েছিল, তারপর ওর মুখটা রাগে আর হতাশায় কালো হয়ে গিয়েছিল। ও আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, আমাকে ব্ল্যাকমেইল করারও চেষ্টা করেছিল, এই সম্পর্কটা প্রকাশ করে দেওয়ার হুমকিও দিয়েছিল। কিন্তু সেদিন আমি আর ভয় পাইনি। আমার মনে হয়েছিল যা হওয়ার হবে, কিন্তু আমি আর এই মিথ্যার বোঝা বইতে পারব না। আমি ওকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে আমি ওর এই হুমকিকে ভয় পাই না, কারণ আমি জানি সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। সেদিন সমাজের চোখে আমি অপরাধী হলেও নিজের বিবেকের কাছে অন্তত মুক্ত হতে পারব। সেই দিনের পর থেকে অয়ন আর আমার ঘরে আসেনি। প্রথম দিকেও খুব কষ্ট পেয়েছিল, আমি জানতাম, কিন্তু আমার এই সিদ্ধান্তটা ছিল আমার নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য। আমি জানি সমাজের চোখে আমার এই ভুল হয়তো ক্ষমার অযোগ্য, কিন্তু আমার ভেতরের এই সংগ্রাম, এই টানাপোড়েন, তা কেবল আমিই জানি। আমি আপনাদের এই গল্পটা বললাম এই কারণে নয় যে এমন সম্পর্ককে আমি সমর্থন করি, বরং জানাতে চাই যে মনের আবেগ কতটা বিপজ্জনক হতে পারে, কতটা ভুল পথে টেনে নিয়ে যেতে পারে মানুষকে। আমাদের জীবনে এমন অনেক গোপন টান, অনেক নিষিদ্ধ আকাঙ্ক্ষা আসে। সেগুলো হয়তো প্রথম দিকে ভালো লাগে, এক নতুনত্বের স্বাদ এনে দেয়, কিন্তু তার পরিণতি বেশিরভাগ সময়ই হয় ভয়াবহ। সেই মুহূর্তের আবেগ হয়তো মনকে বশ করে ফেলে, কিন্তু দীর্ঘস্থায়ী শান্তি বা সম্মান কোনোটাই দেয় না। মনের দুর্বলতার সুযোগ যখন কেউ নেয়, তখন সেই সম্পর্কটা আরও বেশি বিষাক্ত হয়ে ওঠে। তাই জীবনের কোনো কঠিন মুহূর্তে, কোনো নিষিদ্ধ ইচ্ছের মুখোমুখি হলে নিজের বিবেককে প্রশ্ন করা খুব জরুরি। সমাজের মূল্যবোধ হয়তো আমাদের দমিয়ে রাখে, কিন্তু অনেক সময় সেটাই আমাদের সঠিক পথ দেখায়। নিজের জীবনকে মিথ্যা আর অনুশোচনার জালে জড়িয়ে ফেললে কোনোদিনই সত্যিকারের সুখ পাওয়া যায় না। হয়তো আমার জীবনে এখনও সেই শূন্যতা আছে, কিন্তু আমি এখন মুক্ত। আমার অভিজ্ঞতা থেকে আমি শুধু এটুকুই বলতে পারি, আবেগ যেখানে সীমারেখা বেরিয়ে যায়, সেখানে সুখের স্থায়ী ঠাঁই হয় না। নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল। এই গল্পটা শোনার পর আশা করি আপনারা নিজেদের জীবন নিয়ে নতুন করে ভাববেন।